দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এন্টারটিভি নিয়মিত আয়োজন রাষ্ট্র চিন্তায়। আমরা আজকে কথা বলবো জনগণের প্রত্যাশা কোন পথে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন বিজ্ঞ অতিথি আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন। দর্শক আমরা একটু পরিচিত হই। আমার ডানে আছেন মোহাম্মদ আব্দুল কাদের, মহাসচিব বাংলাদেশ পিপলস পার্টি। আমার বামে আছেন জনাব মঞ্জুর হোসেন ঈশা, মহাসচিব ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আজকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো নুরুজ্জামান ইরা। জনগণ রাষ্ট্রের শক্তি আর তাদের প্রত্যাশাই উন্নয়নের দিক নির্দেশনা। আজ প্রশ্ন হলো, জনগণের প্রত্যাশা কি পূরণের পথে নাকি নতুন অনিশ্চয়তার দিকে? সেই বাস্তবতা নিয়ে আজকে বাস্তবতার নিরিখে দুজন অতিথি আমাদের কথা বলবেন। জনগণের প্রত্যাশা কোন দিকে? আমি একটু প্রথমে যাই মঞ্জুর হোসেন ঈশা, আপনার কাছে একটু যেতে চাই। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ৫৫ বছরের গুণেধরা সমাজ বিনির্মাণের যে প্রত্যাশা জনগণ দেখেছিল, ৫ই আগস্টে সেই প্রত্যাশা পূরণ একটা ধার উন্মোচিত হয়েছিল এবং মানুষের স্বপ্নগুলো পুঞ্জীবিত হতে হতে একটা বিশাল প্রত্যাশা তৈরি হয়েছিল। আপনি কি মনে করছেন যে সরকার বর্তমানে আছে, আপনাদের সমর্থিত সরকার, সেই সরকার জনগণের প্রত্যাশা পূরণে আসলে পথে অগ্রসর হতে চলেছে বলে মনে করছেন কিনা? ধন্যবাদ। আজকে রাষ্ট্র চিন্তা এই বিষয়ে আজকে আলোচনা ইন্টার টিভির এই টক শোতে প্রথমেই আপনাকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে প্রথমে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমার খুবই প্রিয় একজন মানুষ আজকে এই মঞ্চে আমার সাথে অংশগ্রহণ করছেন, পিপলস পার্টির যিনি মহাসচিব আব্দুল কাদের ভাই, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলে ধরেছেন জনগণ। অনেক আগেই বক্তৃতায় বলতাম, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা। তা আসলে জনগণ এমন একটা জিনিস যে অনুভূতি, পালস প্রতি মুহূর্তেই কিন্তু জনগণের চেঞ্জ হয়। জনগণটা বাঙালির যেমন চরিত্র জোয়ার ভাটা নদীর মতো, কখনো জোয়ার কখনো ভাটা। এই জনগণের চিন্তা চেতনা ঠিক জোয়ার ভাটার মতো, কখনো উৎসবে থাকে, কখনো ক্লান্তিতে থাকে, আবার কখনো কন্দনরত থাকে। এই যে একটি সরকার 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার এলো, তারপর এখন একটি নির্বাচিত সরকার, এবং যে সরকারটি নির্বাচিত হয়েছেন এই গত 18 বছর এই সরকারকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। আজকে 22 তারিখ, আজ থেকে 3 দিন পর অর্থাৎ 25 তারিখ, 16 বছর আগে এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিল রাজপথে, যার স্লোগান, বক্তব্য, নেতৃত্ব খুবই হৃদয় ছোঁয়া ছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক 56 নম্বর ওয়ার্ড, বর্তমান 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী আলম, একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে গুম করা হয়েছিল। 16 বছর পরেও গতকালকে তার ভাই খোরশেদ দেখলাম একটি স্ট্যাটাস দিয়েছে, আমি কি বিচার পাবো না? এই একটি স্ট্যাটাস যে ভাই প্রতি মুহূর্তে বিএনপির স্লোগান দিচ্ছে, যে এখনো ইলিয়াস আলী গুম হয়েছে, সাজেদুল ইসলাম সুমন গুম হয়েছে, এই যে এখনো তারা, হ্যাঁ, এই যে হাহাকার, এখনো কিন্তু কেউ ফিরে আসেনি। সরকার গতকালকে আমরা দেখলাম যে ট্রাইব্যুনালে একজন বক্তৃতা দিচ্ছিল এবং গুমের বিভৎস বর্ণনা দিচ্ছিল এবং জিয়াউল হাসান কিভাবে মানুষ নৃশংস নির্মমভাবে হত্যা করছিল সে কথা তিনি বলছিলেন। কিন্তু আসলে তারা কোথায় আছেন, বেঁচে আছেন কি মরে গেছেন, এ কথা এখনো রাষ্ট্র পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। মঞ্জুর হোসেন ঈশা, এখন তো সেই বিচারের জবাব দিতেটা কি শুরু হয়েছে কিনা, যেটা প্রত্যাশা, এই যে বললেন যে আক্ষেপ করছে এখনো দীর্ঘ আন্দোলন সংগ্রাম, শত শত মানুষের গুম, এই যে মানুষের কষ্টের, এখন তো জনগণের সরকার, সেই বিচারের মধ্যে একটা জবাবদিহিতা সৃষ্টি হয়েছে কিনা আপনি মনে করছেন? আসলে জবাবদিহিতা মানে সৃষ্টি হবে, আসলে দেখেন, একটি পরিবারের যদি 5 জন সদস্য থাকে, 5 জন কিছু কিছু বিষয়ে একমত থাকে, কিন্তু 5 জনের চিন্তা 5 রকম থাকে। আজকে এই সরকারের প্রধান যিনি, তার রক্তে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং কালজয়ী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান আসলে চেষ্টা করছেন, তার অনেক আগ্রহ, চেষ্টা, এবং আপনারা দেখেছেন যে তিনি ক্ষমতায় আসার পর থেকে এমন কিছু কাজ করেছেন যেগুলো ব্যতিক্রম, দৃষ্টান্ত হয়ে রয়েছে। তিনি
কাজকে বেশি প্রাধান্য দিয়েছেন, তিনি বক্তৃতা বিবৃতিকে কিন্তু প্রাধান্য দেননি। কিন্তু তার চারপাশে যে মানুষগুলো রয়েছে, চারপাশে যে মানুষগুলো তাকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক রাষ্ট্র তো একটা দল, যেমন খেলার মধ্যে একটা দলের প্রত্যেকের সমন্বয় থাকতে হবে। হ্যাঁ, আপনার রাষ্ট্রটা যদি আমরা এই টিমটাকে একটা দল বলি, তো একজনের আন্তরিকতা তো আসলে চলবে না। হ্যাঁ, আমি এটাই আপনাকে বলতে চাচ্ছিলাম যে আসলে এক তারেক রহমান তিনি যতই চেষ্টা করেন, আপনারা দেখেছেন যে এই তিনি এখন কিন্তু চীনে আছেন, মালয়েশিয়া গিয়েছিলেন, এবং মালয়েশিয়া যারা গিয়েছেন তাদের কিন্তু অনেকে চীনে যায়নি। এটা কিন্তু বাংলাদেশের এটিও একটি প্রথম ইতিহাস যে রাষ্ট্রপ্রধানদের সাথে কোনো বিদেশে গেলে রাষ্ট্রপ্রধান যেখানে যায়, যেভাবে যায়, সেখানে সবাই একসাথে ছুটে যায়। কিন্তু এবার আমরা দেখলাম যে ছোট করেছে, এবং মালয়েশিয়া যাদের কাজ ছিল তাদেরকে মালয়েশিয়া পর্যন্ত রেখে এখানে পাঠিয়ে দিয়েছে, চীনে যাদের কাজ তাদেরকে চীনে নিয়ে গেছে। এই যে একটা পরিকল্পনা, একটি মানে, এবং যিনি উপদেষ্টা হুমায়ুন ভাই, তার কাছে এই বিষয়ে জানতে চাইলে বললো যে রাষ্ট্রের টাকা অপচয় করার তো কোনো অধিকার বা ইখতিয়ার আমাদের নেই। মঞ্জুর হোসেন আপনার কাছে আসবো, আমরা একটু যেতে চাই আব্দুল কাদের আপনার কাছে একটু যেতে চাই। আপনি কি মনে করছেন সরকার সঠিক পথে আসলে আছে কিনা? আমরা জনগণ কি চায়? জনগণ চায় সফল, জনপ্রিয় হওয়ার চেয়ে সফলতা চায়। জনপ্রিয় সরকার জনগণের কাছে মূল্যবান না, সফল সরকার হচ্ছে জনগণের মূল্য। সেই দৃষ্টিকোণ থেকে আপনি কি মনে করছেন সরকার সঠিক পথে এগোচ্ছে আসলে, যে জনগণের প্রত্যাশিত সরকার, কাঙ্ক্ষিত সরকার, যেটা অনেক দিনের প্রত্যাশা ছিল, সেই সরকার কি এই সরকার মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা বা পারছে কিনা? হীরা ভাই, আপনাকে ধন্যবাদ, এবং এন্টার টিভির যত দর্শক আছেন দেশ এবং বিদেশের যারা প্রবাসী বাঙালি আছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি শুভেচ্ছা, এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক আমাদের বড় ভাই মঞ্জুর হোসেন ইসা ভাইকে। আপনি যেটি বলেছেন, আসলে দেখেন বাংলাদেশ, আপনি বলছিলেন প্রথমে 55 বছরে ঘুণে ধরা যে সমাজ, এই 55 বছরে ঘুণে ধরা সমাজকে কিন্তু পরিবর্তনের জন্য বহুবার চেষ্টা করা হয়েছে। আপনি দেখেন 1975-এর পরিবর্তনের পরে যেই সরকার এসেছিল তখন একবার পরিবর্তনের স্লোগান দিয়েই কিন্তু তারা এসেছিল। এরপরে 1981 সালের পরে যখন এরশাদ ক্ষমতায় এলেন তখন কিন্তু 9 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করলেন স্বৈরাচার হিসেবে, এবং 1991 সালে যখন কিনা আমরা গণতন্ত্রের পথে যাব তখনও কিন্তু সেই পরিবর্তনের কথাই বলা হয়েছিল। এর পরবর্তীতে আপনি দেখেন 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন যখন করা হলো তখন সমগ্র সকল দল, এখন যে জামাত যারা কিনা আছেন সেই জামাতও কিন্তু আওয়ামী লীগের সাথে এক হয়ে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল। 1996 সালের জুন মাসে যখন সরকার এলো তখনও কিন্তু তারা পরিবর্তনের কথা বলেছে। 2001 সালের পরে যে সরকার এসেছিল তারাও পরিবর্তনের কথা বলেছিল। 2006 সালে যখন কিনা তত্ত্বাবধায়ক সরকার আসে 1/11 প্রেক্ষাপটে, তখনও কিন্তু তারা পরিবর্তনের কথা বলে এসেছিল। এবং সর্বোপরি 2024-এর 5 আগস্টের পরে যে সরকার এসেছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু ব্যাপক প্রত্যাশার কথা বলেছিলেন। তিনিও কিন্তু বলেছিলেন যে আমরা পরিবর্তন চাই, আমরা সংস্কার চাই। এবং এর পরবর্তীতে গত 15 বছর পরে, 17 বছর পরে স্বৈরাচার সরকার পতিত হওয়ার পরে যে সরকার এসছেন তারাও কিন্তু পরিবর্তনের কথা বলে এসছেন। আপনি জানেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তখন তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং তিনি দেশটাকে সঠিকভাবে পরিচালনা করবেন। দুঃখজনক হচ্ছে গত 3 মাসে রাষ্ট্র যেভাবে চলছে আমাদের কাছে মনে হয় না, আমরা যে পরিশ্রম করেছি যখন আন্দোলন সংগ্রাম করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য। আপনার মনে আছে আপনিও চেয়েছিলেন যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, আমাদের জবাবদিহিতা আসুক, দুর্নীতি কমুক, সন্ত্রাস কমুক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা জবাবদিহিতার মধ্যে আসুক। কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি, আপনি একটু আগে বলছিলেন যে পপুলার গভর্নমেন্ট কিন্তু আপনার চাই না, আমরা চাই সফল সরকার, ঠিক না? কিন্তু তারা কিন্তু পপুলারিজমের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু সফল হওয়ার দিকে যাচ্ছে বলে আমার কাছে মনে হয় না। যতটুকু না কাজ হয়েছে গত 3 মাসে তার চাইতে প্রচারণা, ধরেন ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা, মাননীয় প্রধানমন্ত্রী গাড়ি চালাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী গরুহাটে যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী তার স্ত্রীকে নিয়ে সচিবালয় যাচ্ছেন, তার স্ত্রীর শাড়িটা ঠিক করে দিচ্ছেন অথবা ছাতাটা ধরেছেন। এই যে আপনার পপুলারিজমের দিকে এগিয়ে যাওয়া, এতে করে কিন্তু দেশ এবং দেশের মানুষ কিছু পাবে না। আমি তো বরঞ্চ দেখি গত 3 মাসে বর্তমান সরকার চরমভাবে ব্যর্থ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরমভাবে ব্যর্থ, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একজন বিজ্ঞ পলিটিশিয়ান, তার অনেক স্যাক্রিফাইস আছেন, তিনিও গুমের শিকার হয়েছিলেন। আমাদের ভাই যেটা বলছিলেন গুমের কথা, তিনিও গুমের শিকার হয়েছিলেন এবং তিনি শিলংয়ে ছিলেন। সেখান থেকে তিনি এসছেন এবং তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রায় প্রত্যেকটা মন্ত্রণালয়েরই মোটামুটি দায়িত্ব নিয়ে নিয়েছেন। তার বক্তব্যে আমরা সংসদে যেটা দেখি আর কি।
এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার যে দায়িত্বটা সেটা কিন্তু বিন্দুমাত্র সফলতার দিকে আমরা দেখিনি। আপনি দেখেন সারা বাংলাদেশে বিদ্যুৎ নাই, আমরা ঢাকায় যারা বসবাস করি আমরা খুবই লাকি। একেবারেই কি সফলতা নেই আপনার আইন শৃঙ্খলার, যদিও পরিস্থিতি অবনতি, কিন্তু আইন শৃঙ্খলার ধারা কোনো আপনার আইন বহির্ভূত হত্যাকাণ্ড এখন পর্যন্ত ঘটেনি, গুমের ঘটনা ঘটেনি, বা বড় পরিসরে কোনো দুর্নীতি কিন্তু এখনো হয়নি সরকারের। এইটি কি সফলতার? দুর্নীতির প্রশ্নটা আসবো না, কারণ মাত্র 3 মাস, কিন্তু তার মধ্যেও কিন্তু ঋণ খেলাপি বেড়েছে। আপনি যদি ডেইলি স্টারের রিপোর্ট দেখেন, প্রথম আলো রিপোর্ট দেখেন এবং অন্যান্য যারা গবেষক তাদের রিপোর্ট দেখেন, তাহলে কিন্তু গত 3 মাসে আপনার সুইস ব্যাংকে যেমন টাকা বেড়েছে, আবার ঠিক তেমনি ঋণ খেলাপিও বেড়েছে। তাহলে দুর্নীতি হচ্ছে কিনা এটা আসলে এই মুহূর্তে বলাটা খুবই মুশকিল। এটা যত সময় যাবে ততই আমরা বুঝতে পারবো যে আসলে দুর্নীতি হয়েছে কিনা। কিন্তু আপনি দেখেন যে ইসলামী ব্যাংক নিয়ে যেটা হলো, এস আলমকে পুনর্বাসন করার জন্য যে চেষ্টা হচ্ছে, আপনি কেন কিভাবে বলবেন না যে দুর্নীতি হচ্ছে কিনা? গতকালকে বিএনপির এক এমপির ছেলেকে গ্রেফতার করলো, এবং কেন গ্রেফতার করেছে? চাঁদাবাজির অভিযোগে। তাহলে এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু যে আপনি ছাড় দিচ্ছেন না, এত প্রমাণ হয়। এটা একদিকে খুবই ভালো কথা যে সরকার ছাড় দিচ্ছে না, কিন্তু এটাও তো সত্য কথা যে একজন এমপির ছেলে সে কেন চাঁদাবাজির দায়ে গ্রেফতার হবে? তার মানে দুর্নীতি যে হচ্ছে না আপনি কিভাবে বলছেন? সো আমার কথা হচ্ছে, ধরেন আমি হয়তো ক্রিটিসিজম করছি গভর্নমেন্টের, কারণ গভর্নমেন্ট যেন সফল হয় সেজন্যই আমরা ক্রিটিসিজমটা করছি। যেন বিষয়টা কি এমন কাদের ভাই, যেটা হচ্ছে আমাদের প্রত্যাশা, অর্থাৎ যেটা বলছিলেন যে অনেকগুলো সরকারের উদাহরণ দিলেন, আমার কি আপনি কি মনে হয় যে সরকার সঠিক পথে আছে, কিন্তু 5 আগস্টের পরে আমাদের প্রত্যাশাটা বেড়ে গেছে, সেই কারণে আসলে আমরা মনে করছি যে প্রত্যাশার সরকার না আসলে সেভাবে এগোচ্ছে না। বিষয়টা কেমন কিনা? জনগণের প্রত্যাশা থাকবে। শুনুন, জনগণ কি চায়? জনগণ চায় হচ্ছে তার যে ফান্ডামেন্টাল নিডস সেটা যেন সে প্রপারভাবে পায়, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এটা যেন সুনিশ্চিত হয়। এবং সেই জায়গা থেকে তো তার আকাঙ্ক্ষা আসলে কখনো পূরণ হয় নাই, অতএব সে তো আকাঙ্ক্ষা থাকবেই। কিন্তু আপনি ধরেন বর্তমান সরকারের যে মন্ত্রীরা বলছেন যে গত 3 মাসে যে কাজ হয়েছে গত 18 বছরে সে কাজ হয় নাই, এর মাধ্যমেই তো আপনি আসলে প্রমাণ করছেন যে আপনি আসলে কোনো কাজ করেন নাই বিধায় আপনি হচ্ছেন জনগণকে ভুলভাল কথা বলছেন। এইভাবে কথা বললে কিন্তু সরকার আপনার ফল্ট করবে, এভাবে কথা বললে কিন্তু সরকার একটা বিপদে পড়বে। মন্ত্রীরা যদি তাদের দায়িত্ব নিয়ে কথা বলে, মন্ত্রীরা যদি তার দায়িত্ব নিয়ে কাজ করে, তাহলে কিন্তু জনগণই তাদেরকে বারবার ক্ষমতায় আনবে, জনগণ কিন্তু বারবার ভোট দিয়ে নির্বাচিত করবে। আপনি শুধু কথা বলে জনগণকে আশ্বস্ত না করে কাজের মাধ্যমে আশ্বস্ত করা উচিত। জি, আব্দুল কাদের আপনার কাছে আসবো। মঞ্জুর হোসেন, আপনার কাছে একটু যেতে চাই, যে কথাটি বলছিলেন আসলে সরকার সফল কিনা সেই বিষয়ে বলতে গিয়ে বলছেন, আপনাকে যদি কিছু পরিসংখ্যান দিই, প্রথম আলোর গতকালকের একটা রিপোর্ট যে ঢাকায় অপরাধ থামছে না, নিয়ন্ত্রণে গতি নেই। এই সরকার যখন আপনার প্রথম মন্ত্রিসভার বৈঠকে 3টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল। প্রথমত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি বা নিয়ন্ত্রণে রাখা, দ্বিতীয় হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। আপনি কি মনে করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের অনুকূলে আছে, জনগণ এতে সন্তুষ্ট? আমি যদি তথ্য দেই, আপনার এই খুনের মামলা 597টি ইতিমধ্যে আপনার রেকর্ড হয়েছে, তার মধ্যে ডাকাতি, ছিনতাই 773টি, পুলিশের উপর 142টি হামলা হয়েছে। সকল কিছু মিলিয়ে মানুষ কি এটা প্রত্যাশা করে কিনা? আসলে মানুষ তো একটু নিরাপত্তা চায়। এখন যে খুনের যে ঘটনাগুলো ঘটছে যদি বিশ্লেষণ করেন, আপনি দেখেন নির্দ্বিধায় কুপিয়ে চলে যাচ্ছে, গুলি করে চলে যাচ্ছে, নির্দ্বিধায়। জাস্ট এটা খুব বেশি যে হচ্ছে তা না। কারণটা কি এই যে আস্তে আস্তে আমরা অবনতির দিকে আসলে যাচ্ছি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছেন এবং খুবই স্পর্শকাতর। আসলে আপনারা জানেন যে এর আগে যখন ওই ভাই বলছিলেন যে 96 সালের নির্বাচনের কথা, তখন পরে 2001 সালে যখন বিএনপি আবার ক্ষমতায় আসলো, তখন ওই যে আওয়ামী প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন তিনি বলেছিলেন আমি একদিনও শান্তিতে থাকতে দেব না। তা তিনি যখন পালিয়ে এখন ভারতে চলে গেছেন এবং তার সমস্ত দোসররা, টুলসরা, যাদের হাজার হাজার কোটি কোটি টাকা তাদের রয়েছে, তারা কিন্তু দেশে রয়েছে এবং তাদের নিয়োগকৃত প্রশাসন কিন্তু তারা রয়েছে। এই পুলিশের এক ওসি আরেক থানায় চলে যাচ্ছে, কিন্তু ওসি কিন্তু ওইখান থেকে চরিত্র পাল্টাচ্ছে না। হয়তো প্রথম এই যে আমাদের দেশে তোষামোদি চামচামের একটি ধরন আছে, মানে ওয়াটার ইজ নো কালার, অর্থাৎ পানির যেমন কোনো রং নেই, যখন যার সামনে যায়, যাকে সামনে পায়, তখনই তার প্রশংসা, ক্ষমতা পেলেই তাকে করে। আজকে আপনি যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আপনি দেখেছেন যে এর আগে দেশনেত্রী এবং খালেদা জিয়া যখন চীন সফরে যাওয়ার একটি ঘোষণা দিয়েছিলেন, সেই সময় আওয়ামী লীগ সারা বাংলাদেশে একসাথে সিরিজ বোমা
নিক্ষেপ করেছিল, আপনাদের মনে আছে কিনা? এই যে তারেক রহমান যখন মালয়েশিয়া এবং চীন সফরের কথা বলেছে, আপনারা দেখেছেন যে গাইবান্ধার একটি ঘটনা এবং এই সংখ্যালঘুদের এই একজন চৈতালি অ্যাডভোকেট, সে তার যে বক্তব্য, সে বাংলাদেশকেই এখন ভাগ করতে চায়। এই বক্তব্য প্রথম কিন্তু কলকাতা থেকে শুরু হয়েছিল এবং সেই বক্তব্যেরই পুনরাবৃত্তি আমরা দেখলাম চৈতালির কণ্ঠে, এবং তার সেই দাম্ভিকতা, তার যে উগ্র চিন্তা, এই কথাগুলো এই যে সেই ঘটনার সাথে এই ঘটনার একটি মিল খুঁজে পাচ্ছি। আর যেটি আইন শৃঙ্খলার কথা বলছেন, দেখেন এই যে যে প্রতি মুহূর্তে আমরা আতঙ্কে থাকি, প্রতি মুহূর্তে ছিনতাই, খুন, চাঁদাবাজি সব কিছু বাড়ছে, এবং ওই যে টুলসগুলো রয়েছে তাদের কাজই হচ্ছে এখন চাঁদাবাজি বাড়িয়ে দাও, আইন শৃঙ্খলাকে ধ্বংস করে দাও, আইন শৃঙ্খলা সবার কাছে একটি প্রশ্নবিদ্ধ করে দাও। এই প্রশ্নবিদ্ধ যতই করতে পারবে ততই তো এই পালানো সরকারের নিরাপত্তা তার নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো সরকারের। জনগণ কিন্তু এত কিছু বুঝবে না। নিশ্চয়ই বলছিলেন জনগণ চায় সফল সরকার চায়, অর্থাৎ জনগণ ভোট দিয়ে না না, এই যে নিয়ন্ত্রণের যে প্রশ্নটা এসেছে আজকে, এই সরকার যাদেরকে নিয়ে এই পতিত সরকারকে ফেলে দিয়েছিল, এখন তারা কোথায়? তাদেরকে সরকার কি মর্যাদা, কি সম্মান দিয়েছে? আজকে একটি দল বিরোধী দলে গিয়েছে, কিন্তু আরও অনেকগুলো দল আপনারা দেখেছেন যে ঢাকা 12-তে সাইফুল হক, যিনি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, তাকে নমিনেশন দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে গোদে বিস্ফোরার মতো একজন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছিলেন। ঠিক তেমনি মাহমুদুর রহমান মান্না, যার অনেক ভূমিকা ছিল, তাকে কোথাও নমিনেশন পর্যন্ত দেওয়া হয়নি। এবং পরবর্তীতে বিভিন্ন ক্যাবিনেটে জাতীয়তাবাদী দলের অনেককে মন্ত্রী করা হয়েছে, কিন্তু যারা এই গত 16-17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে এই লড়াই করেছে, রক্তক্ষরণ দিয়েছে, জীবন উৎসর্গ করেছে, অনেকে তো মৃত্যুবরণও করেছে, তাদেরকে এখন পর্যন্ত কোনো মূল্যায়ন করা হয়নি। আপনার কাছে জানতে চাই আরেকটি বিষয়, যেহেতু অবতারণা করলেন এই বিষয়টি, আপনি নিশ্চয়ই জানেন 5ই আগস্টের পূর্বে বিএনপি তথা সকল দলকে নিয়ে একটা জাতীয় সরকার করার একটা ঘোষণা বা প্রত্যাশা, স্বপ্ন দেখেছিল। আপনি কি মনে করছেন এখন সেই পথে সরকার হাঁটছে বা ব্যত্যয় ঘটছে, বা এই বিষয়টি আসলে ইতিমধ্যে আপনি অবতারণা করলেন? আমি যে বিষয়টি বলতে চাই, আসলে সরকারের তো মাত্র 4 মাস হলো। আমি বিশ্বাস করি এই যে এই মন্ত্রিসভায় যেমন ভিপি নূরকে এনেছে, জুনায়েদ সাকিকে এনেছে, একেবারে যে কাউকে আনেনি তা নয়, দুজনকে তো এনেছে। আমি চাই যে এই তালিকাটা, এই পরিধিটা যদি একটু বৃদ্ধি করে, এবং আজকে যে বিরোধী দল তাদেরও অনেকের গুম হয়েছে, এবং এই যে আয়নাঘর থেকে অনেকে এসে সরাসরি এমপি হয়েছে, এই যে সমন্বয়, আসলে আগে রাষ্ট্র আমাদের দেশে, সব দেশের প্রথম রয়েছে দেশপ্রেম, কিন্তু বাংলাদেশটাই প্রথম রয়েছে ওই যে আমরা বিতর্ক যখন করি না, দেখিয়া শুনিয়া বুঝিয়া লইব, কিন্তু প্রতিপক্ষ স্বীয় স্বার্থে স্বীকার করিব না। এই যে স্বীকারোক্তি, সরল স্বীকারোক্তি, আমরা নিজেদের স্বার্থকে বাদ দিয়ে এখন রাষ্ট্রের স্বার্থ, দেশের স্বার্থ, জনগণের স্বার্থে আমরা যারা একত্রিত ছিলাম, আমরা জনগণের পক্ষে কথা বলেছিলাম, তাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের কোনো বিকল্প এই মুহূর্তে আমি দেখছি না। আমরা একটু ঘুরে আসি। যারা আব্দুল কাদের, আপনার কাছে একটু যেতে চাই। অবতারণা করলেন অ্যাডভোকেট চৈতালির বক্তব্যটি। আমি যদি আপনাকে বলি, তিনি শুধু এখনই বক্তব্য দেননি, আসলে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, তিনি এর আগেই বক্তব্যগুলো দিয়েছিলেন, অনেকগুলো উস্কানিমূলক বক্তব্য। তারপরে জুলাই বললে গণদোলাই দেওয়া হবে, যে জুলাইয়ের মাধ্যমে আত্মপত্যই বাংলাদেশ আমরা পেয়েছি, সেই জুলাইকে গণদোলাই দেওয়া হবে যারা জুলাই বলবে। শুভেন্দু দাদা বলেছিলেন হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিরিয়ে আনবেন, এই বক্তব্য দিয়েছেন। সর্বশেষ বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ চান তিনি। এই বক্তব্য আপনার কাছে প্রশ্ন, রাষ্ট্রদ্রোহী কিনা? না, অবশ্যই তিনি রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তিনি তো আজকে থেকে কথা বলছেন না, আপনি যে স্টেটমেন্টটা দিলেন, অথবা আমরা যেটা তাকে ফলো করছি, এবং তিনি একজন অ্যাডভোকেট, রাইট। তাহলে তার কাছ দিয়ে এই যদি রাষ্ট্রদ্রোহী বক্তব্য হয়, এখনো সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? হ্যাঁ, এই প্রশ্নটাই আমি চাচ্ছিলাম আপনাকে, যে আসলে অ্যাডভোকেট চৈতালি যেহেতু দীর্ঘ সময় ধরেই সে রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলছে অথবা সরকার বিরোধী কথাবার্তা বলছে, এবং সর্বশেষ যে বক্তব্য তিনি দিয়েছেন সেটি তো আসলেই খুবই মারাত্মক একটা কথা, যেটা আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি একটা আঘাত। সেক্ষেত্রে সরকার কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না? নীরব কেন? এটা আপনি সরকার যত নীরব থাকবে, সরকার হয়তো নীরব আছে যেহেতু এখানে আমাদের আসলে আন্তর্দেশীয় কিছু রাজনীতি আছে,
ভারত আমাদের নেবারিং কান্ট্রি, সরকার হয়তো চাচ্ছে না তার সাথে কোনো ধরনের একটা সংঘাতে যেতে। মানে এই রাষ্ট্রদ্রোহী বক্তব্য মানে এভাবে তো তাহলে আপনার সংখ্যা বেড়ে যাবে আস্তে আস্তে। আপনাকে যদি বলি শুধু তাই না, নিশ্চয়ই আপনি জানেন ষড়যন্ত্র শুরু হয়েছে কখন থেকে। সেই চিন্ময় দাসের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। অবশ্যই অবশ্যই। আপনার এখন চৈতালি, এখন সন্তোষ শর্মার এটা লিড দিচ্ছেন বলা যায় বাংলাদেশে অনেক। আমরা যে মিছিল দেখছি সেই মিছিলে তো একদম সামনের সারিতেই আছে সন্তোষ শর্মা। তাও এই বিষয়টাকে যদি কন্ট্রোল না করা যায়, তিনি বলছিলেন চীন সফরকে কেন্দ্র করে এক ধরনের রাজনৈতিক অসন্তোষ তৈরি হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে রাষ্ট্রকে ষড়যন্ত্র করা লিপ্ত আছে, পত্রপত্রিকা নিউজগুলো আসছে। তাহলে এই বিষয়টিকে আপনি কি গভীর ষড়যন্ত্র অংশ হিসেবে দেখছেন কিনা সরকার? আমি শুধু না, বাংলাদেশের মানুষ তো মনে করছে যে এটা একটা ষড়যন্ত্রের অংশ, কিন্তু সরকার কেন চুপচাপ আছে, সরকার কেন নীরব আছে, এটা তো একটা বড় প্রশ্ন। সরকার তো উচিত আসলে চৈতালি যেই ধরনের বক্তব্য দিয়েছেন এরপরে তো তার বিরুদ্ধে আসলে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা উচিত ছিল, অথবা সরকার প্রশাসন থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু আমরা তো কোনো ধরনের ব্যবস্থা দেখছি না। এখন সরকারের কি আসলে কোনো ভয় আছে কিনা অথবা দুর্বলতা আছে কিনা সেটি সরকারি, জনগণ আছে দেশে। হ্যাঁ, সরকার ভালো বলতে পারবে। আসলে জনগণ তো সবসময়ের জন্যই সরকারের সাথে থাকে, যে সরকারি ক্ষমতায় থাকে তারা বলে জনগণ আছে, কিন্তু আসলে সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশ। আপনার মনে আছে যে তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, তিনি যখন বাংলাদেশে আসে তার 4-5 দিন আগে তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে বাংলাদেশে আসাটা আমার হাতে নাই। তার মানে হচ্ছে বাংলাদেশের রাজনীতি কি আমাদের হাতে আছে? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন যে বাংলাদেশের রাজনীতিকে আমাদের হাতে আছে। আমরা যে বলি যে আমাদের সকল ক্ষমতায়ন হচ্ছে জনগণের ক্ষমতায়ন, আসলে কি আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি, নাকি আমরা আমাদের যারা কিনা শক্তিশালী রাষ্ট্রগুলো আছে, যারা কিনা এই পৃথিবীটাকে চালায়, আমরা তাদের মতো করে তাদের ইচ্ছা মতো দেশকে চালাই? আপনি দেখেন এখন এই যে ভারত ইস্যুটা আসছে, কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে আপনি যে এই চুক্তিটা করেছেন, এই চুক্তি যে বাংলাদেশ দাসত্বটা মেনে নিয়েছে, এর বিরুদ্ধে তো কেউ কোনো কথা বলছে না, এবং সরকার কিন্তু ডিসক্লোজ করছে না। আপনি এই যে সবকিছুর দাম আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে, এই সবকিছুর দাম বেড়ে যাওয়ার পেছনে কিন্তু এই চুক্তিটাও দায়ী। আজকে আইএমএফ আপনাকে যে চুক্তি করেছিল সেই চুক্তি অনুযায়ী কিস্তি দিতে চাচ্ছে না। কেন? আপনি গ্যাসের দাম বাড়াবেন, আপনি তেলের দাম বাড়াবেন, আপনি বিদ্যুতের দাম বাড়াবেন, এবং সরকার কিন্তু বিদ্যুতের দাম বাড়াচ্ছে, সরকার তেলের দাম বাড়াচ্ছে, রিশিডিউল করার জন্য। তার মানে আমরা যে আসলে একটা গেমের মধ্যে ঢুকে গিয়েছি বাংলাদেশের জনগণ, আমরা তো আসলে জনগণ তো এত কিছু বোঝে না। জনগণ যেটা বললাম, জনগণ চায় যে তার দৈনন্দিন যে চাহিদা সেটা মেটানোর জন্য। কিন্তু এই যে চৈতালির বিষয় বা হচ্ছে আমেরিকার সাথে চুক্তির বিষয়, ভারতের সাথে চুক্তির বিষয়ে, আমরা গত ধরেন 15 বছর যে সরকার ছিল তারা কিন্তু ভারতের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করে ফেলেছিল যেখানে কিনা আমরা বলেছি যে সরকার, বিগত সরকার, তারা হচ্ছে ভারতের দাসত্ব মেনে নিয়ে তারা এই দেশ পরিচালনা করছে। এবং এখন যে সরকার এসছে, ইউনূস যেটা করেছে আমেরিকার সাথে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী এই দেশ কি আবারও সেই দাসত্বের মধ্যে চলে গেছে কিনা, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন, এবং সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল কাদের, মহাসচিব বাংলাদেশ পিপলস পার্টি। আমাদের সাথে কথা বলছিলেন মঞ্জুর হোসেন ঈশা, মহাসচিব ন্যাশনাল পিপলস পার্টি এনডিপি। আমরা কথা বলছি জনগণের প্রত্যাশা কোন দিকে। দর্শক, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দিচ্ছি। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম। আমাদের সাথে কথা বলছিলেন জনগণের প্রত্যাশা কোন পথে। দুজন অতিথি উপস্থিত আছেন, জনাব মঞ্জুর হোসেন ঈশা, মহাসচিব ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি। আমাদের সাথে কথা বলছেন মোহাম্মদ আব্দুল কাদের, মহাসচিব বাংলাদেশ পিপলস পার্টি। জনাব মঞ্জুর হোসেন ঈশা, একটু আপনার কাছে যেতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন গতকাল গাজীপুরে যুবলীগের একটা মিছিল থেকে বলছেন সামনে আসবি না, মাইরে ফালামো। যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি দিচ্ছিলেন, পুলিশ পাশে ছিল, দাঁড়িয়েছিল, কোনো ব্যবস্থা নেয়নি। আপনিও বলছিলেন যে সেই সরকারের আগের যে সরকারের যে নিয়োগকৃত তারাও চাচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি হোক বা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সরকার কি সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? কারণ তাদের ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে 2025 সালের মে মাস থেকে। তো সেই দৃষ্টিকোণ থেকে তাদের এই এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান জনাব মঞ্জুর হোসেন ঈশা? ধন্যবাদ। আসলে যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং তারা চোরা গপ্তা মিছিল করে, হঠাৎ করে বেরিয়ে যায়। আপনার মনে আছে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপিও কিন্তু এরকম অনেক সময় মিছিল করেছে। জামাতও, শিবির তো তখন নিষিদ্ধ ছিল,
তারাও কিন্তু এরকম চোরাগপ্তা মিছিল করেছে। এটি রাজনীতিতে এই চর্চাটা এটি নতুন কোনো বিষয় না। তবে পুলিশ তখনই অ্যাকশনে যায় যখন মিছিল যারা করে তাদের থেকে মানে পুলিশের সংখ্যার বিষয়টি, যেহেতু অপ্রত্যাশিত যখন এই স্লোগানটি যখন দেখেছেন সংখ্যা খুব বেশি, এখানে 50-60 জন ছিল, কিন্তু পুলিশও 1-2 জন ছিল, পুলিশও কিন্তু সংখ্যাটা পুলিশ কয়জন ছিল সেটা আরো পাশে ছিল। হ্যাঁ, মানে সেইটা হচ্ছে আমার কথা হচ্ছে যে এই বিষয়ে সরকারকে আরো সজাগ হতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ যে বিষয়গুলো আছে তাদেরকে মানে এই মাঝে মাঝে বিভিন্ন মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান চালাই। এখন সরকারের এই রাষ্ট্রকে সুস্থ রাখার জন্য, ঠিক রাখার জন্য প্রত্যেকটা জায়গায় ফায়ার সার্ভিসের মতো স্ট্যান্ড বাই যৌথ অ্যাকশনের জন্য একটি পরিকল্পনা থাকতে হবে। যখন যে মুহূর্তে প্রয়োজন ঠিক সেই মুহূর্তে, এখন তো এআইয়ের যুগ, এখন সেই যুগে বসে এখনো যদি আমি বলি যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মারে, এটা তো হবে না। এখন এই যুগের সাথে তাল মিলিয়ে আমাদের কাজ করতে হবে। আপনারা দেখেছেন যে এখন ঢাকা শহরে এআই যেগুলো ক্যামেরা বসিয়েছে সেখান থেকে কিন্তু গাড়ি এক চুলো নড়ছে না, রাতে 3টা বাজে গাড়ি থেমে যাচ্ছে, অথচ ট্রাফিককে দাঁড় করে ট্রাফিকের সাথে খারাপ ব্যবহারের অনেক দৃষ্টান্ত আমরা দেখেছি। ট্রাককে ধাক্কা দিয়ে চলে গেছে মোটরসাইকেল, এটিও দেখেছি। কিন্তু এআইয়ের যুগে ওই যে মোটরসাইকেল ট্রাফিককে ধাক্কা দিয়ে চলে সে হঠাৎ করে এত ভদ্রলোক হয়ে গেল। এইটাও তো পত্রপত্রিকায় জনমতে আছে, আসলে সরকারি স্পেস দিচ্ছে আসলে আওয়ামী লীগকে, এটা কি আপনি? না, আমি এটা এখনো বিশ্বাস করি না। কারণ এই সরকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের কাছে। আপনি বলছিলাম আমি প্রথমেই, এই যে গুমের শিকার ক্রসফায়ারে, আপনি যে নাসিরউদ্দিন পিন্টু তাকে রাজশাহী কারাগারে হত্যা করেছে, নুরুজ্জামান জনি তার শরীর এত বেশি গুলি করেছে ছিদ্র হয়ে গেছে। নুরুজ্জামান জনিকে যখন হত্যা করেছিল তখন তার স্ত্রী হচ্ছে মনীষা তখন 6 মাসের অন্তঃসত্ত্বা ছিল। আজকে সেই মনীষা তখন খালেদা জিয়া গৃহবন্দী ছিল। আমার মনে আছে সেই কথাটি, আমি তার বাসায় গিয়েছিলাম, জানাজাও পড়েছিলাম। মনীষা বলছিল তখন কেউ গিয়েছিল না, তখন একটি মেয়ে এখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, তাকে আমি ফোন করার সাথে সাথে সে ওই বাসায় এসেছিল। তার নাম হচ্ছে সেলিনা সুলতানা নিশিতা। এই নিশিতাকে আমি তখন বললাম যে মনীষা তো খালেদা জিয়ার সাথে দেখা করতে চায়, তুমি যদি সাথে যাও তাহলে ভালো হয়। তো ও বললো ঠিক আছে ভাই, আপনি যখন বলছেন আমি অবশ্যই যাব। তখন এই মনীষার সাথে নিশিতা গিয়ে খালেদা জিয়ার ওখানে গিয়ে যখন বেরিতে আসে তখন কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং মনীষা যেহেতু ভিকটিমের, তার অন্তঃসত্ত্বা ছিল 6 মাসের, এই জন্য গুলশান থানা তাকে ছেড়ে দিলেও নিশিতাকে কিন্তু ছেড়ে দেয়নি, তাকে নির্যাতন করেছে, তাকে কারাগারে পাঠিয়েছে, তাকে রিমান্ড নিয়েছে। আজকে সেই নিশিতা কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আমি সরকারের যে মানে শুধু বদনামের বিষয় না, কিছু গুণ তো রয়েছে। আপনারা দেখেন যে আনিসুর রহমান খোকন তালুকদার, সে গুমের শিকার হয়েছে, সে কিন্তু এখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আমাদের শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, আমি যে এনডিপি করি সেই এনডিপির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন, এবং সেই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান, সেও গুমের শিকার হয়েছিল, তিনিও কিন্তু এখন বর্তমানে মানে সংসদ সদস্য নির্বাচিত। ইলিয়াস আলী, তিনি, তার স্ত্রীও কিন্তু সংসদ, এবং মায়ের ডাক যে প্ল্যাটফর্মটা আমরা গত 16 বছর আমরা এই গুম খুনের বিরুদ্ধে রাজপথে আমরা শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি। আমরা আমাদের জীবনে অনেক দুর্বিষহ রাত কেটেছে, সময় কেটেছে, আমরা মোবাইল দিনের পর দিন বন্ধ রেখেছি। আমাদের পক্ষ থেকেও আমাদের সানজিদা ইসলাম তুলি, তাকেও কিন্তু সংসদ সদস্য নির্বাচিত করেছে। এবং জামাত ইসলাম আপনি দেখেছেন যে তারাও কিন্তু আয়নাঘর থেকে ফিরে এসে ব্যারিস্টার আরমানকে সংসদ সদস্য নির্বাচন করেছে। ও সংরক্ষিত আসনে একজন শহীদ পরিবারের একজন মাকে সংসদ সদস্য নির্বাচিত করেছে। অর্থাৎ আমাদের ভুল আছে, কিন্তু একেবারে আমরা যে মানে বিরোধী দল বা সরকারি দল চেষ্টা করছে না, এটি কিন্তু ভুল। তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছে। আপনার কাছে মঞ্জুর হোসেন শাহ, আব্দুল কাদের একটু যেতে চাই। আমরা দেখছি আসলে পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা আছে। নিশ্চয়ই দেখেছেন জার্মানির হিটলারের নাৎসি পার্টি, আপনার কমিউনিস্ট পার্টি জার্মানির, আপনার বাথ পার্টি ইরাকের, মুসলিম ব্রাদারহুড, এই অনেক দল আছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেরও আপনার এই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, অনেকগুলো দল নিষিদ্ধ হয়েছে। আসলে এর অন্যতম কারণগুলো হচ্ছে আপনার সন্ত্রাসবাদ, সহিংসতা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, সাম্প্রদায়িক উস্কানি, গণহত্যা, বিভিন্নভাবে আওয়ামী লীগ যে অপরাধ করেছে
তারা আজ পর্যন্ত এই 2 বছরে ক্ষমা তো দূরের কথা, আপনার ভুল পর্যন্ত স্বীকার করেনি। তাদের রাজনীতিতে কি পুনর্বাসন হওয়ার এই মানে এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখতে চান? না, এটা আপনি যেটা বললেন জার্মানি নাৎসি বাহিনীর কথা বা অন্যান্য যে উদাহরণগুলো দিলেন, তার সাথে আওয়ামী লীগের প্রশ্নটা আসবে না এই কারণে যে ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য তারা হত্যাকাণ্ড চালিয়েছে। জি জি। এবং এই ঘটনা কিন্তু এবারই প্রথম না। এর আগে আমরা দেখেছি যখন কিনা এরশাদ বিরোধী আন্দোলন হয় তখন কিন্তু এরশাদ ক্ষমতায় থাকার জন্য হত্যাকাণ্ড চালিয়েছে। তার আগেও আপনার দেখছেন 74-এ আপনার এই যে রক্ষী বাহিনী গঠন করে আপনার তো এটা 30,000-এর মতো বিরোধী মতের দমন। এটা ধরেন ওইটা নিয়ে ধরেন 30,000 যেটা ওইটা নিয়ে তর্ক বিতর্ক আছে, আমরা ধরেন সংখ্যাটা উল্লেখ করব না, কিন্তু ধরেন হত্যাকাণ্ড ঘটেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর পরবর্তীতে যারাই ক্ষমতায় এসছেন, যারা কিনা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছেন, যেটা কিনা জনগণের ভোটের উপরে নির্ভর না করে, জনগণের ক্ষমতায়নে বিশ্বাস না করে যারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছেন প্রত্যেকে হত্যাকাণ্ড চালিয়েছেন। আপনি দেখেন বাংলাদেশে জামাত ইসলাম রাজনীতি করছে। বাংলাদেশে 1971 সালের নির্বাচনে, 1971 সালের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছে। তার চেয়েও বড় কথা হচ্ছে 7,000-এর কাছাকাছি প্রায় মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ড ঘটেছে। এই যে মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ড ঘটলো, এর দায় কিন্তু তখনকার যারা আল বদর আল শামস আছেন, রাজাকার আছেন, তাদের। এখন জামাত ইসলাম যদি এই দেশে রাজনীতি করতে পারে তাহলে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করতে পারছেন না। তাদের বিচার হয়েছে। তাদের ঠিক একইভাবে তো মানুষ এই যে সরকার, আওয়ামী লীগ সরকার গত 16 বছরের বিচারটা চায়। এখানে সকল মানুষ যে দায়িত্ব, এক্স্যাক্টলি আমি সেটাই বলছি যে কিনা দোষী, যে কিনা ব্যক্তি দোষী, তাকে আপনি হচ্ছেন বিচারের আওতায় নিয়ে আসেন, কিন্তু আপনি সংগঠনকে নিষিদ্ধ করবেন, এটা কোনোভাবেই গণতান্ত্রিক যাত্রাপথে কোনো ভালো কোনো বিষয় না। আপনি দেখেন ভারতে যে বিধানসভা নির্বাচনটা হলো পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে, এবং এরপরে নির্বাচনের পরে কি হয়েছে, তার দল থেকে যত লোকসভার আপনার সাংসদ ছিল, বিধানসভার সাংসদ ছিল, তারা কিন্তু দল থেকে পলায়ন করছে, তারা কিন্তু দল থেকে ছেড়ে চলে যাচ্ছে। আপনি দেখেন বামরা শূন্য হয়ে গেছে হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং সারা ভারতবর্ষে যে বামদের হচ্ছে প্রচন্ড শক্তিশালী ছিল। সর্বশেষ কেরালার যে নির্বাচন, সেই কেরালার নির্বাচনেও কিন্তু পিনারাই বিজয়ন তার ভরাডুবি হয়েছে। অর্থাৎ জনগণের উপর আপনি ছেড়ে দেন না রে ভাই। জনগণ যদি তাকে প্রত্যাখ্যান করে তাহলে তো কোনো সমস্যা নাই। সে যে অন্যায় করেছে, সে যে অপরাধ করেছে, খুন করেছে, আপনি জনগণের উপরে ছেড়ে দেন, তাকে আপনি রাজনীতি করার সুযোগ দেন। যারা কিনা অন্যায় করেছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা গুমের সাথে জড়িত, যারা হত্যার সাথে জড়িত, তাদের আপনি বিচার করেন। আপনি আমাদের যে আইন আছে সেই আইনটাকে আপনি প্র্যাকটিস করেন এবং সেটা সুনিশ্চিত করেন যেন বিচারটা সুনিশ্চিত হয়। তাহলে হবে কি, তাহলে দেশটা একটা সুন্দরভাবে চলবে। এখন আওয়ামী লীগের যে সাপোর্টার আছে, আপনি তো সেটাকে কখনোই আপনি অস্বীকার করতে পারবেন না। আওয়ামী লীগের লিস্টেড 1 কোটি নেতাকর্মী আছে, এটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। তারা যখন দেখবে যে তার যে আপনার আমাদের যে অধিকার, সেই অধিকার যখন কিনা তারা পাবে না, তখন তো তারা এই ধরনের হামলা চালাবে, তারা ওই যে চোরাগুপ্তা হামলা চালাবে, তারা বিভিন্ন ধরনের আপনার ঝামেলা করার চেষ্টা করবে যেন সরকার ব্যর্থ হয়। তো সেজন্য কি করতে হবে, সেজন্য হচ্ছে তাদের এই নিষিদ্ধ যে কার্যক্রম সেটা উইথড্র করতে হবে, উইথড্র করে তাকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করবে। বিচার প্রক্রিয়া শেষ না হওয়ার মানে আগে কি এটা বিচার তো চলছে, আপনি তো এটা একটা সাধারণ কোনো বিষয় না। আপনার 1400 মানুষকে হত্যা, 30,000 মানুষ বিকলাঙ্গ, আমরা কিন্তু ভুলে যাচ্ছি এখন সেই বিভৎসতা। এখন এই মানে তাদের বিচার কার্য শেষ না পর্যন্ত কি কার্যক্রম চালানো দেওয়া উচিত? আচ্ছা, আপনি যখন নির্বাচনের সময়, যখন এই যে 2026-এ নির্বাচন হলো, নির্বাচনের সময় যখন আপনি আওয়ামী লীগের ভোট চেয়েছেন, তখন কি আপনার বিচারের কথা আপনি মাথায় রেখেছেন? সারা বাংলাদেশে তো জামাত ইসলাম এবং বিএনপি আওয়ামী লীগের ভোট চেয়েছে, তারা বলেছে যে আমরা তোমাদের যারা কিনা কারাগারে আছে আমরা দেখব, যেসব নেতাকর্মীরা হচ্ছে জেলে আছেন। সংস্কৃতি তো আরেকটি ঘটনা ঘটে। তাহলে আপনি যখন ভোটের মাঠে আপনি তাদের ভোটগুলো চাচ্ছেন, আবার আপনি বলছেন যে বিচার না হলে তাদেরকে রাজপথে নামতে দেওয়া হবে না, তাদের যে অধিকার, রাজনৈতিক অধিকার, সেই অধিকারকে আপনি দিবেন না। এটা তো কোনো ভালো বিষয় হইল না, এটা গণতান্ত্রিক কোনো পদ্ধতি না। আপনার কাছে আবার আসবো মঞ্জুর হোসেন ঈশা। আমরা সম্প্রতি একটি ঘটনা আমরা দেখেছি, আপনার সিলেটের ডিসি সারোয়ারকে বদলি করা হয়েছে। সেখানে বাংলাদেশের একটি ব্যতিক্রমধর্মী ঘটনা, সেখানে সাধারণ মানুষ তাকে রাখার জন্য বদলির বিরুদ্ধে মানববন্ধন করছে, মিছিল করছে। আসলে এই যে ভালো সারোয়ার অনেক ভালো কাজ করছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন যে মাজারের যে আয় ব্যয়ের হিসাব গুলো একটা মানে কি বলে স্বচ্ছতা আনার জন্য চেষ্টা করেছিলেন, সাথে সাথেই তার বদলিটা হয়ে গেল। মানে মানুষ ভালো কিছু করতে গেলে কি মানে আসলে ভালো সমাজ মানছে না, বা সরকার এটাকে কেন ইয়ে করলো, এটাকে নিয়ে আসলে আপনার বিশ্লেষণটা কি হতে পারে? ধন্যবাদ।
আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা জানেন যে এর আগে ব্যারিস্টার সারোয়ারের মতো আরেকজন আলোচিত ছিল, রোকনউদ্দৌলা, এবং একটি পর্যায়ে আমরা তার শেষটা, মানুষের আসলে শেষ পরিণতিটাই হচ্ছে আসলে তার মূল পরিণতি। আমরা শেষটা দেখলাম যে এই রূপায়ণ, যে সারা রোকনউদ্দৌলার লাস্ট চাকরি ছিল রাজুকে, রূপায়ণ সারা বাংলাদেশে যে ভূমিদস্যু হিসেবে হাজার হাজার কোটি কোটি টাকা মানে যে সম্পদ তারা তাদের মতো করে নিয়েছে, তার মধ্যে এই রোকনউদ্দৌলাও কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আজকে সারোয়ার সাহেবও এরকম, আসলে মানে বাংলাদেশের সমাজে ভাইরাল হলেই তার দিকে মানুষ তাকায়। এদেশে আপনি কতটা দেশপ্রেমিক, কতটা সৎ, কতটা সভ্য, কতটা শান্ত, কতটা ভালো, এটি এখন কেউ খোঁজে না। আপনি ভাইরাল হয়েছেন কিনা দেখেন, ওই যে ফরিদপুরের লাইলি ভাইরাল হওয়ার সাথে সাথে তাকে সংসদ সদস্য মোবাইল দিয়েছে, আরেকজন বাড়ি দিয়েছে, জেলা প্রশাসক গান শুনেছে, এসপি তাকে ডেকেছে, কদিন আগে দেখলাম সচিবালয়েও তাকে ডেকেছে। এই যে বিষয়টা, এই যে রামিসা, এটি ভাইরাল হওয়ার সাথে সাথে আমাদের বাংলাদেশে প্রথম বিচার হয়েছে এবং তার বাড়ি প্রধানমন্ত্রী ছুটে গিয়েছেন, অন্যরা তো বাকি সব গেছেনি। এই যে সারোয়ার সাহেব, তিনিও কিন্তু বাংলাদেশে একজন ভাইরাল ব্যক্তি। এবং ইদানিং বিভিন্ন বিশ্লেষণ, বিভিন্ন জায়গায় আপনি যে কথাটা বলছিলেন, এই যে সিলেটে তিনি অবশ্যই তিনি অনেক ভালো কাজ করেন, অনেকগুলো ভালো কাজের সাথে সম্পৃক্ত, কিন্তু আমাদের সমাজে যে যেটার পারপাস সার্ভ করে, মানে যার গায়ে যে ট্যাগ লাগে থাকে, সে কিন্তু ঘুরে ফিরে এমন কিছু কৌশলে সেই কাজটি করে যে কাজটি সমস্ত ভালো কাজটা নষ্ট হয়ে যায়। এই সিলেটে তিনি অনেক ভালো কাজ করছেন, এবং আপনারা জানেন যে কিশোরগঞ্জেও এরকম একটি মাজার আছে, এবং সেইখানে অনেক টাকা হয়, সেখানে কিন্তু জেলা প্রশাসক সেমভাবে ওটা উত্তোলন করছে, ওখানে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে কিশোরগঞ্জের জেলা প্রশাসক যদি এটা নিয়ন্ত্রণ করে কোনো সমস্যা না হয়, তাহলে সিলেটেও হওয়ার কথা না আমি মনে করি। কিন্তু আসলে এই মাজার কেন্দ্রিক এটি এখন আমাদের সামনে, এটি হচ্ছে যেহেতু মাজার, জনগণের কাছে কিছু বিষয় আছে, কিছু শব্দ ছুড়ে দিলে জনগণ সেখানে একেবারে হৃদয় ছুঁয়ে যায়, কাটাকাটি শুরু করে, হ্যাঁ, আবেগ দিয়ে কথা বলে, কিন্তু এর পিছনে আরো কিছু ঘটনা আছে, থাকতে পারে, এবং সেই ঘটনাগুলো যদি আপনি উদ্ঘাটন করেন তাহলেই বুঝতে পারবেন কেন হঠাৎ করে সারোয়ার সাহেবকে, এত ভালো মানুষকে ওখান থেকে প্রত্যাহার করা হলো। যে আমরা একটু ঘুরে আসি, আপনার কাছে একটু মন্তব্য দেখতে চাই। আসলে যদিও সরকারের এটা নিজস্ব আপনার মন্ত্রণালয়ের কাজ বা ব্যাপার, বদলি কাকে করবে কাকে করবে না, তারপরেও মানে যখন এটা সামনে এসেছে, যখনই আপনার মাজারের স্বচ্ছতা বা টাকা পয়সার ইনকাম নিয়ে তিনি এটাকে একটা স্বচ্ছতা আনতেছিলেন, ঠিক তখনই আসলে তো এতে করে কি মানে সৎ বা সঠিক যারা ভালো পথে যেতে চায়, এটাকে এক ধরনের প্রতিবন্ধকতা কিনা, আপনি কি মনে করছেন আসলে? ভালো না, আমি সারোয়ার আলমের ব্যাপারটা নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ হচ্ছে ভাই যেটা বলছিলেন আমিও সেখানে একমত। আসলে সরকার অনেক ঘটনাই জানে যেগুলো কিনা আমরা জানি না, প্রশাসন অনেক ঘটনাই জানে যেগুলো কিনা আমরা জানি না। আবার হয় কি যে যখন কিনা ওই যে জনবিস্ফোরণ একটা ঘটার ব্যাপার থাকে, যে যেখানে কিনা জনগণ ইমোশন নিয়ে কাজ করে, যেমন ওনার পক্ষেও যেমন মানুষ দাঁড়িয়েছে, আবার ঠিক তেমনি মাজারের পক্ষেও কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে যাবে। সো ওই যে সমস্যাটা, মানে পত্রপত্রিকা বা বিভিন্ন বক্তব্য আছে এটাই যে যাদের মাজারে, যাদের মানে এখান থেকে হয়তো অবৈধভাবে ইনকাম করতে বা বিভিন্ন ভাবে, সে তাদের পথের কাটা হওয়াতেই তারাই এটাকে আসলে, এবং ওখানে যে মূল খাদেম আছে বা অনেক খাদেম আছেন, তাদের ছেলেমেয়েরা কিন্তু বিদেশে পড়াশোনা করে, হ্যাঁ, তারা কিন্তু কোনো হুজুর না, তারা কিন্তু কোনো আলেম না। সো এইখানে তর্ক বিতর্ক আছে, কিন্তু আমি ওটাতে যাব না, কারণ হচ্ছে সারোয়ার আলমের ব্যাপারে সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে, নিশ্চয়ই তাদের কোনো স্ট্র্যাটেজি আছে, নিশ্চয়ই তাদের কোনো বিহাইন্ড দ্য সিন কিছু আছে যেগুলো কিনা আমরা জানি না। তবে যারা কিনা স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে চায়, এই সমাজ তাদেরকে গ্রহণ করে না। যারা কিনা সততার সাথে কাজ করতে চায়, সমাজ কিন্তু তাদেরকে গ্রহণ করে না। আমি একটা কথা আপনাকে বলি, ওই যে ভাই বলছিলেন, ধরেন আমরা যারা কিনা এই যে ছোট ছোট রাজনৈতিক দল আছি, 2022 সালের পর থেকে যে যুগপৎ আন্দোলন হয়, রাজপথে সবচেয়ে বেশি আমাদের প্রভাব ছিল, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। তখন কিন্তু বিএনপি সহ বিএনপির যারা কিনা এখন মন্ত্রী আছেন, তারা কিন্তু প্রতি মাসেই আমাদেরকে ফোন দিয়েছেন, প্রতি মাসেই আমাদেরকে হচ্ছে আপনার লিয়াজু কমিটির বৈঠক হয়েছেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্কাইপিতে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন, এবং তিনি কিন্তু প্রতিটা সময় যখনই কিনা আমরা লিয়াজু কমিটির বৈঠকে গিয়েছি, তখন কিন্তু তিনি বলেছেন যে প্রতিটা রাজনৈতিক দলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করব, জাতীয় সরকার গঠন করব। সেই জায়গাটা থেকে তিনি সরে আসলেন কেন? এখানেও কিন্তু একটা
গেম আছে, সেটা হচ্ছে ধরেন এই সরকারকে সকল রাজনৈতিক দল থেকে দূরে রাখা, যেন সে যখন বিপদে পড়বে তখন সে যেন কোনো বন্ধু না ব্যর্থ পায়। করে এক কথা সরকারকে হ্যাঁ, ব্যর্থ তো করার এখানে জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি যে কমিটমেন্টটা করেছিলেন যে প্রতিটা রাজনৈতিক দলকে নিয়ে আপনি একটা জাতীয় সরকার জাতীয় গঠন সরকার করবেন, আদলে, জি, এখন কিন্তু এটা একটা সঠিক সময়। সঠিক সময়। আপনি যদি শুধুমাত্র আপনার দলকে দেখেন, আপনি প্রতিটা সিটি কর্পোরেশনে প্রতিটা জায়গাতে শুধু তার দলের যারা পলিটিক্যাল ব্যক্তি আছে তাদেরকে কিন্তু প্রশাসক হিসেবে নিয়োগ করা হচ্ছে, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের কাউকে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে না। আপনি যখন আন্দোলন সংগ্রাম করেছিলেন তখন কিন্তু আপনাকে বলা হয় নাই যে আপনার দলে কয়জন লোক আছে বা আপনার নেতাকর্মী কয়জন আছে, কিন্তু যখনই কিনা কোনো পোস্টের ব্যাপারে আসছে তখন কিন্তু প্রশ্ন করা হচ্ছে যে ভাই আপনার দলে কয়জন লোক আছে। হ্যাঁ, জি। সো এই জায়গা থেকে যদি আপনি বেরিয়ে না আসেন, গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আপনি দেশকে না চালাতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্যর্থতা যখন আসবে তখন কোনো বন্ধু পাবেন না আপনি। ধন্যবাদ জনাব আব্দুল কাদের, মহাসচিব বাংলাদেশ পিপলস পার্টি। ধন্যবাদ জানাই মঞ্জুর হোসেন ঈশা, মহাসচিব ন্যাশনাল পিপলস পার্টি এনডিপি। দুজনের দিকে আজকে কথা বলছিলেন জনগণের প্রত্যাশা কোন পথে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। জনগণের প্রত্যাশাতে শুধু প্রতিশ্রুতিতে নয়, বাস্তবতা অর্জনে পূরণ হয়। সুশাসন, জবাবদিহিতা এবং কার্যকর উদ্যোগের মাধ্যমেই মানুষের আস্থা ফিরে আসে। জনগণের প্রত্যাশা কোন পথে যাচ্ছে তার উত্তর নির্ধারণ করবে রাষ্ট্রের আগামী দিনের পথচলা। দুজনের বাস্তবতার নিরিখে বিশ্লেষণ করার চেষ্টা করছেন। দর্শক, আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।